ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, ভালো তো আমাদের থাকতেই হবে, না থেকে আর যাবো কোথায়। আচ্ছা, তোমাদের জন্য একটা কিন্তু অলরেডি আমি মাইক্রোফোন নতুন নিয়ে নিয়েছি, দেখে নাও, সামনে সেট করা আছে। তো তোমরা অবশ্যই জানাবে যে তোমরা আমার ভয়েসটা আগের থেকে কিরকম শুনতে পারছো। ঠিক আছে? তো আগের তুলনায় অনেকটাই এক্সপেন্সিভ। আর কি কোম্পানির নিয়েছি না নিয়েছি, যারা তোমরা নতুন ইউটিউবার আছো, আমি মনে করি না যে এতটাও টাকা একটা এখন যাদের মোটামুটি শুরু করেছো তারা এইটা নিতেও পারো। আবার যারা ব্লগিং করো বাইরে, তাদের জন্য তো খুবই ভালো। যেহেতু আমার ভয়েসের উপরেই বেস করে ঘটনা বলি, ভয়েসটা খুব দরকার, তার জন্য তো আমি নিয়ে নিয়েছি। অনেকেই আমাকে বলছিলে যে দিদি ভাই মাইকটা প্লিজ, একদম সাউন্ড আসে না। আগে যে মাইকটা ছিল সেটা সত্যি একদম সাউন্ড আসতো না, আমি অনেক জোরে কথা বলতাম। তারপরে যাই হোক, আমি একটা ছোট্ট করে মিনি ব্লগ কালকে শেয়ার করে দেবো, কি নিয়েছি, কি মাইক্রোফোন না কি সব তোমরা দেখে নেবে, দাম কত কি আছে জানিয়ে দেবো। তো চলো আজকে ঘটনায় যাই। আজকে তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে আমি জানিয়েছিলাম আজকে যে ঘটনাটি আছে, একটি না, দুটি না, তিনটি না, চারটি না, তবে পাঁচটা। আজকে পাঁচটা ঘটনা শোনাবো। আর সাথে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই কিন্তু লাইক করতে হবে, আর ভালো লাগলে কি করতে হবে, শেয়ার করতে হবে। জানি মনে মনে তোমরাও বলেছো দিদিভাই বলবে শেয়ার করতে হবে। তো প্রথম আজকে রমা কর্মকার দিদিভাইয়ের ঘটনা শোনাবো। আমি জানি অনেকের মুখে অলরেডি একটা হাসি ফুটে উঠেছে, যদিও আমি ক্যামেরার এপার থেকে দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি। কারণ রমা কর্মকার দিদিভাইয়ের ঘটনা তোমরা সবাই খুব 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 পছন্দ করো। আর দিদিভাইয়ের সত্য ভৌতিক ঘটনাগুলো সত্যি খুব এক্সক্লুসিভ। তো চলো, আজকে আমি ভালো করে ডায়েরিতে লিখে নিয়ে বসেছি। দিদিভাইকে আমি বলেছিলাম দিদিভাই ঘটনাগুলো বলবে যখন আমি অবশ্যই লিখে নেবো, কারণ নানা চাপে আমি সত্যি কথা বলতে ঘটনা শুনে ভুলে যাই। আমাকে যদি হোয়াটসঅ্যাপে পাঠানো হয় তাহলে মনে থাকে। যাই হোক, অনেক বকে নিয়েছি, আর বেশি কথা বলবো না। বাকমারি কবরস্থানের নাম হয়তো অনেকেই শুনেছো। প্রথমে আমি তোমাদের রমা কর্মকার দিদিভাইয়ের যে বড় দিদি, তার ছেলের সাথে ঘটনাটা ঘটা। এবার তোমরা শোনো। আমাদের রমা কর্মকার দিদিভাই বলেন যে আমার দিদির বড়দির বাড়ি হচ্ছে বাকমারি কবরস্থান, মানে বাকমারি জায়গাটায়। তো দিদি ভাইয়ের, মানে রমা কর্মকার দিদি ভাইয়ের দিদি যখন তার ছেলেকে স্কুল থেকে নিয়ে ফেরেন, রাস্তা দিয়ে বাড়ি আসার পথেই কিন্তু ওনাদের পরে হচ্ছে সেই বাকমারি কবরস্থানটা। যখন মানে নিয়ে আসে, ওইখান থেকে যাতায়াত করতে হয়, ওইখানেই কিন্তু কবরস্থানটা রয়েছে। ওই কবরস্থানের পাশ দিয়ে তাদের বাড়ি, বোঝা গেল? তো সেই রকম একদিন দুপুর বেলা ছেলেকে নিয়ে দিদিভাই তার বাড়ি যাচ্ছে। হঠাৎ কবরস্থানের ওখানে একটা পচা, একটা ভ্যাপসা দুর্গন্ধ নাকে আসে। নাকে আসতেই সাথে সাথে দিদি ভাইয়ের যে ছেলেটি ছিল, বাচ্চাটি, সে কি করে ওখানে থুতু ফেলে। হয় না একটা বাজে পচা গন্ধ বলে থু করে আমরা থুতু ফেলি, সেরকমই থুতু ফেলে। এইবার যখন থুতু ফেলে ওখান থেকে চলে আসে, বাড়িতে আসার পর সে প্রচন্ড গায়ে জ্বর, খাওয়া দাওয়া করে না, রীতিমতো আবোল তাবোল বকছে, সে কি করছে না করছে তার মধ্যে সে নেই। তখন দিদিভাই তাকে একটা মাজারে নিয়ে ছোটে। এক মুসলমান পীর বাবা ওখানে ছিলেন, ওনাকে গিয়ে বলেন যে ছেলেটি আমার এরকম করছে, বাবা খাচ্ছে না, বমি করছে, গায়ে প্রচন্ড জ্বর, হঠাৎ বাড়ি ঢুকেই কি হলো। তখন সেই যে মল্লি সাহেব ছিলেন, উনি তখন বলেন যে তোর ছেলের দৃষ্টি লেগে গেছে, খারাপ দৃষ্টি না কি করে। তখন বলছে যখন তুই আসছিলিস, তো রাস্তায় কোনো জায়গায় কিছু এরকম হয়েছে। তখন দিদি ভাই বলেন যে হ্যাঁ, আমার ছেলেকে যখন নিয়ে আসছিলাম তখন আমার ছেলে একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছিল। ওই বাগমারি কবরস্থানের ওখান থেকেই তো আমাদের বাড়ি, আসতে হয় পথে ওই কবরস্থানটা পড়ে, ওখানেও ফু করে থুতু ফেলে, তারপরে বাড়ি আসার পর এই অবস্থা। তখন বলে যে হ্যাঁ, যখন ওখানে পচা গন্ধ মানে কি, ধরো তুমি হট করে ঘরে বসে রয়েছো, এর আগেও আমি তোমাদের বলেছি তোমার ঘরের মধ্যে এরকম পচা কোনো জিনিস, কোনো ডাস্টবিন নেই,
হঠাৎ করে রাত্রেবেলা তুমি শুয়ে রয়েছো বা একটা টাইম, যে কোনো টাইম হট করে দেখলে একটা পচা ভ্যাপসা আজকে গন্ধ হঠাৎ বেরোচ্ছে। তুমি কি ভাবছো গন্ধটা কি হঠাৎ করে ঘরের মধ্যে দিয়ে বেরোচ্ছে? না, না, বুঝে নিতে হবে যে তোমার ঘরে এরকম কোনো নেগেটিভ এন্টিটি তোমার আশেপাশে প্রেজেন্ট আছে, যার কারণে তার যে গায়ের পচা একটা ভ্যাপসা দুর্গন্ধ সেটা তুমি অনুভব করছো। ওই মুহূর্তে যদি তুমি সেটাকে রিয়াক্ট করো তাহলে সে তোমাকে দৃষ্টি দিয়ে দেবে, এমনকি পজেস্ট করতে পারে, তোমাকে ধরতেও পারে। আবার অনেক সময় হয় কি, আমরা দেখবে ঘরেও হঠাৎ শুয়ে রয়েছি রাতের বেলা, হঠাৎ একটা জাসমিন ফ্লাওয়ারের গন্ধ, হঠাৎ একটা রোজ বা একটা নাইট কুইন, যেরকম একটা খুব সুন্দর, মানে কোনোদিন জীবনে ওরকম একটা সুন্দর সুবাস আমরা আগে কোনো দিন পাইনি, এরকম একটা সুন্দর সুবাস পাচ্ছি, যেটা খারাপও হতে পারে ভালোও হতে পারে। আমার কথা হচ্ছে খারাপ হোক ভালো হোক আমরা তো বুঝতে পারি না, তাই না? এরকম হতে পারে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ একটা সুন্দর অয়েলের গন্ধ বেরোচ্ছে, সুগন্ধি, তুমি বললে আহ, তুমি বললে আহ কি সুন্দর গন্ধ, হয়ে গেল। পরের দিন দেখবে তোমার চোখ মুখ বসে গেছে, তোমার পেট ফুলে যাচ্ছে, খিদে নেই, শরীর ম্যাজ ম্যাজ করছে, তার মানে ওখানে কোনো খারাপ এন্টিটি ছিল। সে ওখানে স্মেলটা এই জন্যই ছেড়েছিল যাতে তোমাকে সে কাবু করতে পারে। ওই জন্য রাস্তায় বেরোলে কখনোই বলা উচিত না, সে দুর্গন্ধ হোক আর সুগন্ধি হোক, নাকে জাস্ট কাপড় দিয়ে বেরিয়ে চলে যাও। এটাই হচ্ছে আমাদের করা দরকার, তাহলে পরে আমরা এইসব নেগেটিভ যে এন্টিটি, যে ওদের একটা ঊর্জা থেকে আমরা বাঁচতে পারি। দেখো যারা ডাস্টবিনে বাস করে তারা অবশ্যই, তোমার ঘরে প্রেজেন্ট থাকলে ডাস্টবিনের পচাই গন্ধ বেরোবে, তাই না? এটাই তো স্বাভাবিক। প্রথম ঘটনা গেল বাগমারি কবরস্থানের, রমা দিদি ভাইয়ের দিদির সাথে ঘটে যাওয়া। এইবার আমি তোমাদের বলবো, রমা দিদি ভাইয়ের হাজবেন্ড মানে আমাদের রমা দিদি ভাইয়ের হাজবেন্ড মানে আমাদের দাদা ভাই। দাদা ভাই তখন কলেজে পড়েন, মতিঝিল কলেজ। আশা করি কলকাতার মতিঝিল কলেজ সবাই নাম শুনেছো, খুবই ফেমাস একটি কলেজ। তখন এই ঘটনাটা ঘটে, ওই সময় কিন্তু আমাদের দাদা ভাইয়ের রমা দিদি ভাইয়ের সাথে কিন্তু বিয়ে হয়নি। তো আমাদের রমা দিদি ভাই বিয়ের পর দাদা ভাইয়ের মুখ থেকে শোনেন, আমাকে বলে, বোন, আমার হাজবেন্ড এরকম ভৌতিক একটি অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। কিরম ভাবে? দেখো, যখন কলেজে পড়েন তখন দাদা ভাইয়ের বয়স হচ্ছে 21 থেকে 22 বছর বয়স, বহু বছর আগেকারের কথা হচ্ছে ঘটনাটা বলছি। ওই সময় রমা দিদি ভাইয়ের এই যে হাজবেন্ড, উনি বাড়িতে বলেন যে দেখো আমি তো পড়াশোনা করছি, পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি আমি ক্যাটারিং করি তাহলে কি কোনো বাড়িতে সমস্যা হবে? এবার দেখো এরকম আমাদের চারপাশে অনেক ব্যাচেলার ছেলেপুলে রয়েছে যারা পড়াশোনা করছে, পড়াশোনা কলেজ করছে, কেউ স্কুলিং করছে, করতে করতে কিন্তু আবার বন্ধু বান্ধবকে বলে রাখে যে ক্যাটারিং এ বলিস। দেখো ক্যাটারিং এ গেলে প্রথমত ভালো মন্দ খাওয়াও যায়, আর আনন্দ হয় সব বন্ধুদের মধ্যে, আর কাজের শেষে বেশ একটা ভালো টাকাও দেয়। এখন তো ক্যাটারিং এ ভালোই টাকা দেয়, আগে তো 75 টাকা 120 টাকা রোজ ছিল, এখন সেখানে দাঁড়িয়ে 300-400 টাকা দেয়। তো সেখানে অনেকেই যায়, কিন্তু রমা দিদি ভাইয়ের যে হাজবেন্ড আমাদের দাদা ভাই, উনি তখন তো বিয়ে করেননি, তখন কলেজে পড়েন। এবার ওই সময় বাবা মাকে বলতে তখন বাড়ি থেকে অনুমতি দেয় যে ঠিক আছে করলে করবি, রাতে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, রাত ভিত বেশি বাইরে থাকবি না। তো ভালো কথা। এবার কাজে যান একটা ক্যাটারিং সেরে যখন বাড়ি ফিরছে, একটা রাস্তার মোড়ে সব বন্ধুরা সাইকেল নিয়ে যায়। এবার সবাই কলেজে পড়ে একসাথে, সাইকেল নিয়ে যায়, যে যার মতো ওই মোড়ে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে সবাই হাই বাই করে, মানে আবার কলেজে পরের দিন যাবি তো, কলেজে যেতে হবে, বললো হ্যাঁ যাবো, কালকে সকালে তুই একবার কল করে দিস, এইসব বলে মোড়ের মাথা দিয়ে যে যার মতো বেরিয়ে যায়। এবার দাদা ভাই সাইকেল নিয়ে তার বাড়ির গলিতে ঢোকে, গলিতে যখন ঢোকে তখন দেখছে একটি মেয়ে গলির মুখে, একদম গলির মুখে দাঁড়িয়ে রয়েছে। ওর নাম হচ্ছে চোর প্রতিমা, মানে পাড়ায় ওই মেয়েটিকে সবাই চোর প্রতিমা বলে ডাকে, কারণ মেয়েটি সবার বাড়ি দিয়ে চুরি করে,
ধরো তোমার বাড়িতে দুপুরবেলা তুমি ঘরে ঘুমাচ্ছ, হয়তো তোমার বাসনপত্র বাইরে কলতলায় পড়ে রয়েছে। এখন তো বাড়িতে বাড়িতে সবাই বাসন মাজার রান্নাঘরে সবকিছু করে নিয়েছে। আগে দেখবে মা ঠাকুমা মাসিমারা কিন্তু বাইরে বসে গাছতলায় নাহলে কল পাড়ে বাসন ছিটিয়ে নিয়ে বসে ওই ঘষতো, বাসন মাজতো। এখন তো আমরা কি জেল বিমবার যা হোক কিছু নিয়ে এসে যা হোক দিয়ে মেজে নিচ্ছি। আগে কিন্তু মাটি দিয়ে ছাই দিয়ে ঘষে ঘষে বাসন মাজার একটা মানে প্রত্যেকটা বাড়িতে বলতে পারো রীতি রিবাজ ছিল, এটা তারা করবেই। তো সেরকমই বাইরে যদি বাসনপত্র থাকতো চুরি করে নিয়ে চলে যেত। হাতের সামনে ঘরের ভিতর জানালায় ধরো কোনো জামা মিলে রেখেছো, সেটা হাত বাড়িয়ে লগা দিয়ে টেনে নিয়ে চলে যেত। তো ওকে পাড়ায় সবাই একটা নাম দিয়ে দিয়েছিল চোর প্রতিমা। দেখছে চোর প্রতিমা গলির মুখে দাঁড়িয়ে রয়েছে। তখন দাদা ভাই দেখে বলছে, এই চোর প্রতিমা, তুই গলি থেকে সর, গলির মুখ দিয়ে আমি যাবো, আমাকে যেতে দে, অন্ধকার গলি। তখন দেখছে ওই কথাটা শুনে চোর প্রতিমা উল্টো দৌড়াচ্ছে। এবার যখন দেখছে উল্টো দৌড়াচ্ছে তখন দাদা ভাই ভেবেছে ও নিশ্চয়ই কারোর বাড়ি থেকে কোনো জিনিস চুরি করেছে। দাদা ভাই সাইকেল নিয়ে ধাওয়া করেছে। এবার ধাওয়া করতে যখন দেখে অনেকটা গলি অন্ধকার ঢুকে গিয়ে ও একটা পায়খানার ট্যাঙ্কি ছিল, পায়খানার ট্যাঙ্কির ওখানটা না গর্ত মতো, পায়খানার ট্যাঙ্কির ওখানটা গর্ত। ও রীতিমতো ওই পায়খানার ট্যাঙ্কির গর্তর মধ্যে ও গিয়ে ঢুকে যায়। তখন বুঝতে পারে যে এটা চোর প্রতিমা না। চোর প্রতিমা হলে পায়খানার ট্যাঙ্কিতে কি করে ঢুকবে, ওই নোংরা নর্দমার মধ্যে। পরে জানতে পারে যে না, চোর প্রতিমা না, ওটা যে ছিল রূপে অন্য কে ডাক্তার। তো চলো দর্শক বন্ধুরা, এবার আমরা রমা কর্মকার দিদিভাইয়েরই আরো একটি ঘটনা শুনি। মানে 1 নম্বর হলো, 2 নম্বর হলো, 3 নম্বর ঘটনায় যাব। রমা কর্মকার দিদিভাইয়ের জীবনে, দিদিভাইয়ের আত্মীয়, দিদিভাইয়ের দিদি বোনদের জীবনেও এরকম অনেক ঘটনা ঘটেছে, যেগুলো আমরা আস্তে আস্তে দিদিভাইয়ের মুখ থেকে শুনবো। আর দিদিভাইয়ের রাশিটাই এরকম, দিদিভাই অনেক কিছুই বুঝতে পারেন। মানে সবার এরকম রাশি হয় না, আবার কিছু কিছু মানুষের রাশি থাকে যারা কিন্তু কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারে যে এই জায়গাটা খারাপ, এখানে কিছু খারাপ আছে, বা এখানে আগে কিছু খারাপ ঘটে গেছে। তো আমরা 3য় ঘটনায় যাব। রমা কর্মকার দিদিভাই বলেন, যখন দিদিভাইরা কেষ্টপুরে আসেন তখনকারের একটি ঘটনা। আগে তো দিদিভাইরা কাকুরগাছিতে থাকতেন, কাকুরগাছির একটি হসপিটালের ঘটনা তোমাদের বলেছিলাম। দিদিভাই যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পর দিদিভাইরা যখন শ্বশুর বাড়ি আসেন তখন দিদিভাইয়ের সাথে একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে কেষ্টপুরে, কলকাতায়। দিদিভাই বলেন, যখন আমার বিয়ে হয় তখন না মানে কারেন্ট বলে কিছু ছিল না। মানে বুঝতে পারছো কত বছর আগেকারের ঘটনা। মানে বাড়িতে তোমার বড় বড় লম্প, হ্যারকিন, তারপরে তোমার হ্যাচাক লাইট এইসব জ্বলতো, তখন এত লাইট ছিল না। দিদিভাই বলছেন, আমার যেখানে কেষ্টপুরে বিয়ে হয় একটা মোড়ের মাথা, দুদিকে 2টো গলি চলে গেছে। একটি গলি ওই মন্দিরের পাশ থেকে চলে গেছে সোজা, সেটা হচ্ছে দিদিভাইয়ের শ্বশুর বাড়ির গলি। একটি গলি চলে গেছে মন্দিরের এ পাশে, মাঝখানে মন্দির এই পাশে, মানে মন্দিরের ডান দিক দিয়ে, সেটা হচ্ছে অন্য একটি পাড়া। কেন বলছি, এই পাড়াকে ঘিরেই কিন্তু আজকের ঘটনা। আর যেটা সোজা চলে গেছে সেখানে হচ্ছে দিদিভাইদের শ্বশুর বাড়ি, একদম শেষের বাড়ি, 3 তলা। দিদিভাই বলছেন, আমার বিয়ের পর মোটামুটি একটু মানে নতুন বউ, সেরকম তো বেরোতাম না। তারপরে আস্তে আস্তে কদিন পর পুরনো হতে থাকি। 3 মাস 4 মাস 6 মাস পর আমার ওই পাশের গলির একটি বউ, আমারই মতো সমবয়সী, ওর নাম সোমা, ওর সাথে আমার পরিচয় হয়। পরিচয় হতে ও আমাকে বললো, তুমি আমাদের বাড়ি আসো না কেন, আমাদের বাড়ি আসবে। আমি জানি না ওর বাড়ি কোথায় ছিল। বললে আমার বাড়িতে এই তোমাদের পাশের গলি, মানে মন্দিরের কাছে যাবে, মন্দিরের পাশ দিয়ে যে ডান দিকে গলিটা চলে গেছে সেই গলিতে আমাদের বাড়ি। ভালো কথা। ওইখানেই দিদিভাইদের, আমি তাকে লিখে রেখেছি, ওইখানেই পাশের গলিতে যেখানে মানে যাওয়ার কথা বলে বান্ধবী, সোমা বান্ধবী থাকে, সেখানে একজন জমিদার টাইপের মানুষ ছিলেন, মানে লোক ছিলেন, জমিদার টাইপের একজন লোক ছিলেন, তার নাম হচ্ছে বাবলু। এবার সে অ্যাকচুয়ালিও মানে যখন বিয়ে করে তখন
দিদিভাই তো অত জানতেন না এগুলো, সোমা যে বান্ধবী তার মুখে শোনা। তারপরে শ্বশুর বাড়ির লোকও বলেন যে ওই যে বাবলু দাদা ভাই ছিলেন উনি না জমিদার ছিলেন, ওনার বিশাল বাগান বাড়ি, বিশাল বড় বাড়ি ওই সময়, মানে অনেক বড় বাড়ি। তো দিদিভাইদের তো তখন বাড়ি তিনতলা ছিল না, পরে পরে করেছে, ফাঁকা বাড়ি ছিল এমনি। বলছে সেই বিশাল বাড়ি, জমিদার বলে কথা। তা ওনার বউটা, ওই বাবলু দাদা ভাইয়ের বউটা বলে অপরূপা সুন্দরী। বলে সুন্দর কাকে বলে, ওই বউটাকে দেখলে বোঝা যায় এত সুন্দরী দেখতে। তার আবার সন্তানও ছিল। তাদের বাড়িতে না ছিল টাকা পয়সার কোনো প্রবলেম, না ছিল স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা, কিছুই ছিল না। যখন দোতলাটা করছে তখন ওই বাবলু দাদা ভাই মিস্ত্রিকে বলে একদিকে জানলা দোতলায় ওপরে, একদিকে জানালাটা লাগিয়েছে যেটা রাস্তার দিকে, আর যেটা পেছন দিকে বাগান বাড়ি সেই দিকে জানালাটা উনি লাগাতে দেয়নি, ওটা খোলা রেখেছে। এবার সবাই ভেবেছে যে হয়তো পরে লাগাবে, টাকা পয়সা তো কোনো অভাব নেই, কিন্তু লাগাইনি, সবাই ভাবছে তো পরে লাগাবে বা হয়তো অন্য কিছু ব্যাপার কিছু করবে, এরকম কিছু ভেবেছে। কিন্তু মিস্ত্রি যেদিন কাজকর্ম করে চলে যায়, তা বাড়িতে বংশত কোনো ঝামেলা অশান্তি নেই, পাড়ার লোক তো আজও পর্যন্ত দিদিভাই বলেন যে আমি তো এখনো কেষ্টপুরে রয়েছি, আমি বলতে পারবো না যে ওই বাবলু দাদা ভাই কেন নিজেকে সুসাইড করেছিলেন, কেন নিজেকে নিজে মেরে ফেলেছিলেন, কেউ জানে না। না ওনার বউ, না ওনার সন্তান, না ওনার পাশের বাড়ি, না গলির লোক, না কেউ, কেউ জানে না যে উনি নিজেকে কেন শেষ করেছিলেন। ওই সময় বলে যে জানলাটা ছিল দোতলার, ওই দোতলার জানলাটা একদিকে রাস্তার দিকে যেটা গলির সেদিকে উনি, মানে একদম তখন ওই কাঠের পাল্লা ঠাল্লা সব লাগিয়েছে, আর এইদিকে যেটা ছিল সেটা উনি তখন তো কাছের ওই পাল্লা ঠাল্লা দরজা জানলা হতো না, তখন কাঠেরই হতো। এই দিকটা যখন উনি লাগায়নি তো খোলা রেখেছিল। এবার সবাই ভাবছে যে জানলাটা কেন লাগায়নি, এবার যার বাড়ি সেই জানে, আমি তো আর বলতে পারবো না, আমি আলোচনা করতে পারবো। বলছে ওই পেছন দিকটা যেদিকে জানালা লাগানো হয়নি ওই দিকে ছিল একটা শ্যাওড়া গাছ। আমরা শ্যাওড়া গাছের একটা পুরনো ইতিহাস জানি, শ্যাওড়া গাছে পেদনি থাকে, বলে না শ্যাওড়া গাছের পেদনি এসছে, এরকম একটা বাংলায় অনুবাদ আছে। অ্যাকচুয়ালি শ্যাওড়া গাছে গুয়ে বাপলা গাছ আমি দেখেছি। মানে আমাদের এইদিকে ছিল একটু, আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স, আমরা ওইদিকে যেতাম, এক কাকার বাড়ি, ওখানে দুদিক থেকে মানে গ্রাম্য পথ দুদিক থেকে না ওই গুয়ে বাপলা গাছ, আর পুরো গুয়ের মতো একটা বাজে নোংরা স্মেল বেরোতো। আর ওই তুমি যদি ওই ডাল একটু হাতে ঘষে লাগিয়ে নাও না, তাহলে তোমার গায়ে ওরকম একটা বাজে পচা গন্ধ বেরোবে। কিন্তু একটা জিনিস আমি তোমাদের বলে দিই, যাদের ভূত প্রেত ধরার আশঙ্কা থাকে, যারা মাছ ধরতে যায়, যারা খুব ডেঞ্জারাস জায়গায় রাতের বেলা কাটাতে হয়, তাদের রাত্রি জাগতে হয়, ভূত পেতের যাদের ভয় থাকে, যেরকম ডোম, মৎস্যজীবী, যারা ধরো আহ মর্গে কাজ করে, হসপিটালে কাজ করে, ওই গুয়ে বাপলা গাছের যদি ছোট্ট ডাল হাতে যদি সাদা সুতো দিয়ে পুড়ে রাখতে পারো, তাহলে তোমাকে জীবনেও কোনোদিন ভূতে ধরবে না। জানো এটা, গুয়ে বাবলা গাছে কিন্তু ওরা থাকে, কিন্তু ওই গাছের ডাল যদি তোমার কাছে থাকে ওরা তোমাকে কোনোদিন ধরবে না। আজকে বলে দিলাম, মাথায় রাখবে। তো যাই হোক, এবার ওই যে বাবলু দাদা ভাই উনি কিন্তু গলায় দড়ি দেয়। কিরকম ভাবে গলায় দড়ি দেয়, ওই যে জানলাটা খোলা ছিল যেখানে পাল্লা বসায়নি ওখানে দড়ি দিয়ে উনি লাফ দিয়ে ঝুলে যায়। জানলার মধ্যে দড়ি লাগিয়েছে, ঠিক আছে, তাও কি দড়ি না, অ্যাকচুয়ালি বউর শাড়ি দিয়ে গলায় দড়ি দিয়েছে, 12 হাত শাড়ি দিয়ে উনি লাফ মেরে ঝুলে গেছে। সকালবেলা সবাই বলছে এই এই বাবলুদা মারা গেছে, বাবলুদা মারা গেছে। না কি ব্যাপার, বাবলুদা হঠাৎ কেন এরকম করলো কেউ জানে না। বউকে বলছে বউ জানে না, কেঁদে অস্থির, লক্ষ্যে লোক, কেউ জানে না আজও পর্যন্ত না। দিদিভাই যখন বিয়ে হয়ে আসে, এখন দিদিভাই 52 বছর বয়স, ভাবো। আর তখন দিদিভাই নতুন বিয়ে হয়ে আসে, তখন ওখানে লাইট ছিল না, ভাবো লাইটের ব্যবস্থা ছিল না, বুঝতে পারছো, কলকাতা শহরের কথা বলছি, 52 বছর আগের। এইবার সব থেকে বড় কথা হচ্ছে, মানে
সবাই বলছে ওই গুয়ে বাবলা গাছটা ছিল, বলছে হয়তো ওখানে কোনো কিছু ছিল যে তাকে মানে মরার জন্য উৎসাহ দিয়েছে, তুই মরে যা। এরকম হয়তো অনেক জিনিস হাবি করে, খারাপ জিনিস থাকে, এটা অনেকের পাড়ায় আর কি মান্যতা, লোকের মুখে এটা প্রচলিত। কিন্তু আসলেও কেন সে মারা গেছে সেটা কেউ জানে না। যখন মারা যায় সকালবেলা পাড়ার লোক সবাই যখন দেখতে গেছে, তখন পুলিশ টুলিশ, তখন অত কেস ফেস হতো না। আজ থেকে 52 বছর আগে দিদিভাই বলে কোনো কেস টেস হয়নি, ও একটা টাকা ফাকা দিয়ে দিয়েছে, সব কেস চেপে গেছে। সুসাইড করলো কেন কি ওসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না কারোর। সব থেকে বড় কথা বলছি, গায়ের মধ্যে শাল, শীতকাল ছিল, শাল জড়ানো, পায়ে জুতো মোজা, পুরো রাজার মতো, রাজা ছিল রাজার মতো মারা গেছে। ওই বাবলুদা আজও পর্যন্ত 52 বছর হয়ে গেল, বলছে আজও পর্যন্ত ওই গলিতে, যেখানে সোমা বান্ধবী থাকে এই দিদি ভাই, ওই গলিতে সন্ধ্যার পর উনি এখনো পর্যন্ত হেঁটে বেড়ায়, এখনো পর্যন্ত। বলছে মধ্যরাতে যদি তুমি মানে পূর্ণিমা অমাবস্যা এখন দেখা যায়, আগে প্রত্যেক দিন হতো, এখন অমাবস্যা পূর্ণিমায় ওনাকে দেখা যায়। মধ্যরাতে ধরো তুমি জানলা খুলে বসে রয়েছো বা ছাদে আছো, 12টা বেজে গেলেই তুমি বুঝতে পারবে যে উনি হাঁটছে হাঁটছে। এখনো হাঁটার, পায়ে হাওয়াই চটি পরে হাঁটার শব্দ হয়, যে পায়ের তুলনায় যদি বেশি হয়ে যায় বড় জুতোটা, একটা থপ থপ করে শব্দ হয়, ওরকম ভাবে হাঁটে। তাহলে আমাদের হয়ে গেল 3টে ঘটনা, আর একটি বাকি আছে, চলো। দর্শক বন্ধুরা, আমাদের রমা দিদি ভাই বলেন, যখন আমরা কাকুরগাছি থেকে যখন আমরা কেষ্টপুরে আসি, আমাদের দিদি ভাই বলেন আমার বাবা যখন মারা যায় তখন আহ মানে 5 বছর বয়স, রমা দিদি ভাইয়ের 5 বছর বয়স, তখন দিদি ভাইয়ের বাবা এক্সপায়ার করে যান। তো ওনাদের বাড়ির একদম সামনে, ওনাদের মানে রমা দিদি ভাইরা যেখানে কেষ্টপুরে থাকতেন ওই সামনে একজন থাকতেন যার নাম হচ্ছে নিমাই মণ্ডল। এই ঘটনাটা মনে হয় তোমাদের আমি আগেও বলেছি, দিদিভাই আমাকে আবারও বলেছেন। সেই নিমাই মণ্ডলও দিদিভাই বলেন আমাদের বাড়ির একদম সামনের যে ওনার বাড়ি ছিল, ওনার বাড়িতেও সেরকম কেষ্টপুরে না, অ্যাকচুয়ালি কি বলতো, আগে কেষ্টপুর বলে না, আগে সত্যিকারের আমাদের চারপাশে অনেক গাছ গাছালি লোকেও লাগাতো, আর চারপাশে দেখা যেত। এখন তো রাস্তায় বড় বড় গাছগুলো কেটে উড়িয়ে দিচ্ছে। তো এখন গাছপালা সত্যি কথা বলতে মানুষ সত্যি মানে লাগায়েই না গাছপালা। আগে তো প্রচুর গাছপালা বাড়িতে বাড়িতে থাকতো। দিদিভাই বলছেন এই যে নিমাই মণ্ডল, বলে উনি যখন মারা যান, উনি অসুস্থ হয়ে উনি মারা যান, দিদিভাই বলছেন ওনার আত্মা, সেই মানে নিমাই মণ্ডলের আত্মা, দিদিভাইরা বলছেন আমরা ছোটবেলায় যখন খেলা করতাম, ধরো সন্ধেবেলা, তখন তো পড়াশোনার অত বালাই ছিল না, খেলছি তো খেলছি, দুপুর থেকে শুরু হলো খেলছি তো খেলছি, সেই মা চিৎকার না করলে খেলেই যাচ্ছি। বলছে আমরা ছোট ছোট বয়স, তখন আমরা দেখছি যে সেই যে নিমাই মণ্ডল, সে মানে বসে রয়েছে, তার বাগানে বসে রয়েছে। বলছে আমরা রাস্তায় খেলছি, এবার ছোট পাঁচিল করা, সামনে গেট লাগানো কাঠের, হ্যাঁ কাঠের গেট থেকে আমরা খেলতে খেলতে বল ঢুকে গেছে। যখন বল ঢুকে গেছে সেই জমির ভিতরে, তখন আমরা বলটা আনতে যাব কি করে, এবার আমরা সবাই আলোচনা করছি যে চল বলটা নিয়ে আসি, বলটা নিয়ে আসি। এবার কেউ আর ভয়তে ঢুকছে না, সবাই জানে নিমাই মণ্ডলের মরে গেছে, ভূত আছে। এবার আমি তখন বলছি ধ্যাট ওইসব কিছু হয় না, চল না চল না। তখন 8 বছর 9 বছর 10 বছর বয়স। বলছে যখন মানে ভিতরে, গেটের ভিতরে দেখছি দেখছি চেয়ারের মধ্যে, যেখানে মৃত্যুর আগে ওই গাছ পাহারা দিত, ওখানে দেখি বসে রয়েছে নিমাই মণ্ডল। তা তোমাদের 4টে ঘটনা আমি শোনালাম, দেখো যেরকম দিদিভাই ঘটনাগুলো বলেছেন আমি সেরকমই বললাম, আর অরিজিনাল ঘটনা যেরকম সেরকমই আমি তুলে ধরি। আর ঘটনা 4টে কেমন লাগলো, এবার একটি ঘটনা আমি তোমাদের বলবো, এই ঘটনাটি তোমরা শোনো, তোমাদের ভয় লাগবে। আমার এক বোন, যে বোন ডানকুনিতে থাকে, ঠিক আছে, আমি তোমাদের ফুটেজও দেবো, তোমরা দেখবে। ডানকুনিতে থাকে, বোনের বাড়ির সামনেই একটা 3তলা বিল্ডিং আছে, নিচে গ্রাউন্ড ফ্লোরে কেউ থাকে না, সেকেন্ড ফ্লোরে একজন ডক্টর থাকেন, আর থার্ড ফ্লোর, থার্ড ফ্লোরেও কেউ থাকে না। একদম দিনের বেলাই ভুতুরে লাগে, রাতের বেলা বোন বলছে দিদি ভাই আমি রাতের বেলা ওয়াশরুম যাই, এবার ওর ঘুম হচ্ছে না,
এবার দেখো, আমরাও যখন ওয়াশরুমে যাই, ঘুম না আসলে চোখে কি করি, কোনো সময় ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকি, নাহলে জানলা খুলে বাইরে দেখি, ভালো না লাগলে বা মাথায় অনেক প্রেশার থাকলে, চিন্তা থাকলে ও গিয়ে ওয়াশরুম দিয়ে ওইদিকে তাকায়। এবার মানে পূর্ণিমার রাত ছিল, যতদূর এটা আমার অভিজ্ঞতা, পূর্ণিমার রাত, কারণ ওর বাড়ি থেকে ওই বাড়িটা কাছাকাছি হলেও একদম বাড়ির পাশে না, ঠিক আছে, তাও দুটো একটা বাড়ির পরে, তিনতলা বাড়িটা রোডের ওপর। ও দেখে বাড়ির সেই তিনতলার ছাদে একজন মহিলার অবয়ব বসে রয়েছে, উপরে বসে রয়েছে। ও না সাথে সাথে দেখে প্রচন্ড ভয় পায়, প্রচন্ড ভয় পায়। ও তো কোনো রকমে দেখে ঘরে দৌড়ে আসে, ও কাউকে বলেনি। সকালবেলা যখন মাকে বলে, তখন মা বলছে যে হ্যাঁ, ওখানে তো কেউ থাকে না, কেউ বাস করতে পারে না, যারা ডাক্তার থাকে তারা অনেক দিন ধরে থাকে, তো তারাও নাকি মেয়ে মানুষের গলার আওয়াজ পায়, কথা বলছে, গেটে নক করার শব্দ পায়, সিঁড়ি দিয়ে ধাপ 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 করে দৌড়ে মানে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে মানে সেকেন্ড ফ্লোর ওই তিনতলায় চলে গেল। কেউ তো থাকে না, থার্ড ফ্লোরে কেউ থাকে না, তাহলে উঠে কে গেল, এরকম আওয়াজ হয় এখনো। কিন্তু ওই যারা ডাক্তার, তারা ডক্টররা থাকে, তাদের একটা মানে অনেকে আছে না, যেরকম আমাদের এখানে আমরাও দেখি কে হেঁটে আসছে, আমরা দেখছি পায়ের রীতিমতো কোনো মানুষ নেই, কিন্তু পায়ের হেঁটে আসার শব্দ, একটা পুরো মানুষ হেঁটে আসলে যেমন সেম টু সেম, কিন্তু কেউ নেই সেরকম। বোন আমাকে পাঠিয়েছে, বোন বলেছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি দেখেছি সে ওখানে ছিল একজন মেয়ে, পুরো মানে কালো শ্যাডো একটা আকাশে, মানে তখন আকাশটা এতটাই, পূর্ণিমার সময় কিরকম আলো থাকে আকাশে, ওই আলোতে ও দেখছে তিনতলার উপরে, রীতিমতো তিনতলার উপরে সে বসে রয়েছে। ভাবতে পারছো? তোমাদের ফুটেজটা দেখাচ্ছি, দেখো। এই বাড়িটার এটা হচ্ছে দিনের ফটো, এটা হচ্ছে সন্ধ্যাবেলা তুলে পাঠিয়েছে বোন ফটোটা, এইটি হচ্ছে রাতের ফটো, দেখো। তো দর্শক বন্ধুরা, তোমরা তো সবাই দেখে নিলে যে আমি তোমাদের প্রুফও দেখালাম যে বোন আমাকে পাঠিয়েছিল। এবার তোমাদের গতকালের রাতের ঘটনার কমেন্টগুলো পড়ি। স্বপ্নাবাজার দিদিভাই, সুপর্ণা দি, শ্রেয়সী, তারপরে অনুপম বিশ্বাস, রুমিতা ঘোষ, শম্পা মিনি কিচেন, রূপা দে, আমি ভালো আছি রূপা, স্বর্ণালী, জবা দেবী। আজকে আর কারোর কমেন্ট আমি পড়ছি না, ঘটনাটা অনেক বড় হয়ে গেছে, এডিটিং করতেও সময় লেগে যাবে, তাহলে তোমাদের দিতেও ঘটনাটা অনেকটা রাত হয়ে যাবে। আচ্ছা, টিনা আচারিয়া, পাপ্পু দে, জবা দেবী, শৃঙ্খা বণিক, সুকন্যা, টিপসটা অবশ্যই কিন্তু করো হেয়ারের। আচ্ছা, তারপরে হচ্ছে সন্তুর দুনিয়া, টুকু সাবারওয়াল, রুমিতা ঘোষ, অভিজিৎ দোলই, রুমিতা ঘোষ, বৈশাখী রয়, তারপর কমেন্ট করেছো সর্বশ্রী শীল, পার্থ দাস, টিনা আচারিয়া, সুকন্যা, সন্ধ্যা মণ্ডল দিদিভাই, পার্থ দাস, কিউট দিশা ব্লগস, টিনা আচারিয়া, বর্ষা সরকার বোন, টক ঝাল, টক ভালোবাসি, বাহ খুব সুন্দর নাম, টক ভালোবাসি, তারপরে গঙ্গা বৈরাগী, তারপর রেখা অধিকারী, বিকাশ বলেছে জয় বড়মায় জয়, জয় বড়মায় জয় ভাই, পার্থ দাস, সুকন্যা, নীলিমা সিংহ, সুজাতা দাস দিদিভাই, রেখা অধিকারী, শুভঙ্কর ঘোরই। আচ্ছা শুভঙ্কর, তোমাকে একটা প্রশ্ন, তুমি বলেছো দিদি ভাইকে সম্পূর্ণ আলাদা রূপে দেখছি, কিরকম রূপে দেখছো? কালকে আমি যখন পড়েছি আমি বললাম বাবাই কি, কিরকম রূপে দেখছো, অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা, তারপরে সৌমিক সরকার, পিন্টু ঘোষ, রত্না দাস, বিকাশ, স্বর্ণালী, জিৎ, তারপরে সোহিনী রয়, শ্রাবণী হাজরা, তারপর কমেন্ট করেছো ববিতা, মৌমিতা দাস, প্রদীপ দাস, আব্দুল হক ভাই, তারপর কমেন্ট করেছো মণিদীপা ব্যানার্জি, ফুলেশ্বরী চক্রবর্তী দিদি ভাই, আর তারপরে কমেন্ট করেছো সুমনা ভট্টাচার্যা, প্যান্থার গেমিং বয়টি, কৃষ্ণা মুখার্জি, তারপরে শারদা সাউ, সঙ্গীতা দিদি ভাই, তারপর কৃষ্ণা ধারা, তারপর কমেন্ট করেছো ভারতী দত্ত,
ঈশানু মান্না, মৌসুমী অধিকারী, রাজীব জেসওয়াল, সবার কমেন্ট পড়লাম। খুব ভালো থেকো, ঘটনাটা অনেকটা বড় হয়ে গেছে। আমি ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দিদিভাইয়ের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রমা দিদিভাইয়ের আরো ঘটনা যদি তোমরা চাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। এখনের মতো আসছি। লাভ ইউ টু অল। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। গুড নাইট।